জাতীয় সনদটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। এইটা যদি আসলে তারা এই কথাটার অর্থ যদি তারা মনে করে, যেটা তারা বলতেছে, তাইলে আজকে যে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে চিফ হুইপের যে ব্যাখ্যা, নির্বাচন কমিশনের যে আসলে চেপে যাওয়া, কিংবা বিএনপির একেবারে এত বড় ধরেন নিশ্চিত বিজয় রাইখা সব যদি তুলে দেয়, সে যেটা অন্যরা আলাপ করলো, আমাদের মঞ্জুর কাদের ভাই আলাপ করলো, তাহলে সব তুলে দিছে। ৭০ অনুচ্ছেদ নাই, কিচ্ছু নাই। বাংলাদেশের আজকের যে রাজনৈতিক সংস্কৃতি, এই রাজনৈতিক সংস্কৃতিতে একজন মির্জা সাহেব রাষ্ট্রপতি পদপ্রার্থী হয়েছে, বিএনপি ২০০-র উপরে ভোট নিয়ে এখানে দাঁড়াইছে। আর জামাতে ইসলামের পক্ষ থেকে একজন ধরেন মুক্তিযোদ্ধাকে, এখন প্রাক্তন মুক্তিযোদ্ধা বলে কিছু আছে কিনা জানি না, ওনাকে তো আসলে প্রায় ওই রকম বলতে হয় যে একজন মুক্তিযোদ্ধাকেই ধরেন প্রার্থী করছে। তাতে এই নির্বাচনের ফলাফলের জন্য কি আসলে গুণাগুণি পর্যন্ত মানুষ অপেক্ষা করবে? তত্ত্বাবধায়ক সরকারকে অকার্যকর করার জন্য যখন বিচারপতিদের বয়স বাড়াইছিল, সেইভাবে জাতির উপরে যে আসলে দুর্যোগটা তারা নামায় আনছিল, সে দুর্যোগের সিংহভাগটা তারা ভোগ করছে, কিন্তু জাতিও আসলে ক্ষতিগ্রস্ত হয়। তো এটা থেকে তাদের আসলে কোনো রকমে, তাদের যেহেতু কালচারটা এরকম, তাদের রাজনৈতিক স্কুলিংটা এরকম, রাজনৈতিক শিক্ষাটা এরকম, এটা থেকে তারা, আমরা আশা করি বারবার তারা বেরোবে, কিন্তু বেরোতে পারে না। এই বছর তারা যেটা করলো এত বড় অভ্যুত্থানের পরে, এবং তাদেরই সবচেয়ে বেশি মানুষ মারা গেল, তারাই সবচেয়ে বেশি দিন আসলে ভোগ করলো। তো তারপরে তারা যেটা করলো, ধরেন গুমের ব্যাপারে, গুম প্রতিরোধ আইনটা নিয়ে যদি, গুম কমিশনের ব্যাপারটা যদি ভাবে, মানবাধিকার কমিশনের ব্যাপারটা যদি ভাবে, তারা যে চালাকিটা করার ভাবটা করল, এইটা তো আজকের বাংলাদেশেরা বুঝতে পারে না যে বাচ্চারা, আমরা তো ধরেন এটা দীর্ঘদিনে, আমরা তো আসলে আমাদের যোগ্যতা দিয়ে বুঝি না, আমরা আমাদের দুর্ভোগের অভিজ্ঞতা দিয়ে বুঝি। আর আমাদের বাচ্চারা তো হচ্ছে যে, যেহেতু তারা অনেক পরে, আমাদের সমস্ত অভিজ্ঞতা এবং দুনিয়ার অভিজ্ঞতা দিয়ে বুঝে তারা। তো এরা তো এটা বুঝতে পারে যে এই গুম প্রতিরোধ আইনটা, এই কমিশনটাকে আসলে তারা কিভাবে অকার্যকর করার জন্যে এত চেষ্টা করে যাচ্ছে। এইটা যেরকম ধরেন ওইখানে করছে, এই একই কাজ তারা ৭০ অনুচ্ছেদের ব্যবহারের ক্ষেত্রে আছে। আজকে যেটা শহীদুল্লাহ ভাই এক্সপোজ করলো, কিংবা যেটা আসলে তাদের চিফ হুইপ বলতে চাইল, এর চাইতে হাস্যকর কোনো কথা আসলে তাদের দিক থেকে এই সময় হইতে পারে না। এটা আসলে আমাদের শরীফ আলাপ করছে, যেটা ৯০-৯১ পরে যদি ধরেন অভ্যুত্থানের আগের দিনে যদি হইতো, তাইলে হয়তো অনেকাংশে মানুষ এটাকে মানতে পারত। কিন্তু যে অভ্যুত্থানে তারা ৩১ দফা নিয়ে আসলো, আমরা তাদের সাথে এই ৩১ দফায় আমরা একমত হই না, কিন্তু তারা যদ্দূর আসলে প্রপোজ করল, সেইখানেও যদি তারা থাকে, কিংবা আজকেও যে তারা বলে যে আমরা জাতীয় সনদটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, এইটা যদি আসলে তারা এই কথাটার অর্থ যদি তারা মনে করে, যেটা তারা বলতেছে, তাইলে আজকে যে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে চিফ হুইপের যে ব্যাখ্যা, নির্বাচন কমিশনের যে আসলে চেপে যাওয়া, কিংবা বিএনপির একেবারে এত বড় ধরেন নিশ্চিত বিজয় রাইখা সব যদি তুলে দেয়, সে যেটা অন্যরা আলাপ করলো, আমাদের মঞ্জুর কাদের ভাই আলাপ করলো, তাহলে সব তুলে দিছে। ৭০ অনুচ্ছেদ নাই, কিচ্ছু নাই। বাংলাদেশের আজকের যে রাজনৈতিক সংস্কৃতি, এই রাজনৈতিক সংস্কৃতিতে একজন মির্জা সাহেব রাষ্ট্রপতি পদপ্রার্থী হয়েছে, বিএনপি ২০০-র উপরে ভোট নিয়ে এখানে দাঁড়াইছে। আর জামাতে ইসলামের পক্ষ থেকে একজন ধরেন মুক্তিযোদ্ধাকে, এখন প্রাক্তন মুক্তিযোদ্ধা বলে কিছু আছে কিনা জানি না, ওনাকে তো আসলে প্রায় ওই রকম বলতে হয় যে একজন মুক্তিযোদ্ধাকেই ধরেন প্রার্থী করছে। তাতে এই নির্বাচনের ফলাফলের জন্য কি আসলে গুণাগুণি পর্যন্ত মানুষ অপেক্ষা করবে? মানুষ তো এটা জানে যে এই যে নির্বাচনের ব্যবস্থা এবং এই যে রাজনীতি, এই রাজনীতিতে ওনাকে প্রার্থী করা হয়েছে, মনোনীত করা হয়েছে, মানে এটা সিলেক্টেড। ইলেকশনটা হচ্ছে কি, এই ইলেকশনটা হচ্ছে একটা রিচুয়ালের মতো, যে এটা একটা করতে হয়, এটার ভেতর দিয়ে যায়। তাহলে এই রিচুয়ালগুলি থেকে
নেশন কী শিখে, যেইখানে আপনার কোনো ঝুঁকি নাই। বিএনপি যদি একটা ধরেন মিনিমাম রাজনৈতিক দল হয়, যেইখানে তার ন্যূনতম কোনো ঝুঁকি নাই, সেইখানে সে সাহস দেখাবে না, সেইখানে সে নীতি নৈতিকতা দেখাবে না, সেইখানে সে তার অঙ্গীকারের সাথে আসলে সবটুকু অঙ্গীকার পূরণ করার জন্য সে আন্তরিক, এটা সে প্রদর্শন করবে না। তো রাজনৈতিক ফায়দা, রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্যে এইরকম একটা ঝুঁকিমুক্ত পরিস্থিতির মধ্যে যারা আসলে সুবিধাটা নিতে পারে না, সে কেবলমাত্র জাতির জন্য যে দুর্ভাগ্য বয়ে আনে এরকম তো না, দল হিসেবে তো সে নিজের জন্য আসলে দুর্ভাগ্য বয়ে আনে। সে তার কোনটা লাভ কোনটা লোকসান সে নিজে এটা পর্যন্ত বুঝতে পারে না। বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য, আমাদের মানুষের দুর্ভাগ্য হচ্ছে এরকম যে আমরা এত বড় ত্যাগের পরে, এত ঝুঁকিমুক্ত একটা অবস্থায় দেওয়ার পরেও তাদের কাছ থেকে আমরা একটা ভালো আচরণ, একটা নৈতিক আচরণ, একটা আদর্শিক আচরণ এটা আমরা দেখার জন্য দেখতে পারি না। দেখতে দেখতে মিনিংফুল হয়। কালচারটা তো আছে, আসলে কালচার তো এরকম কোনো আইন না, কালচার তো আসলে চর্চা করতে করতে আসলে হয়। এইটা ফখরুল সাহেবের মতো একজন মানুষকে আমাদের এই বাংলাদেশের এই সময়ে রাজনীতির অঙ্গনে যত মানুষ আছে, যারা আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ফখরুল সাহেবের কাছাকাছি আমাদের কোনো একজন এরকম প্রার্থী চাইলেও আমরা পাইতাম না। ফখরুল সাহেবের মর্যাদার সাথে যে আচরণটা যায়, বিএনপি সে আচরণটা করতে পারে না। ওনাকে যে মর্যাদাটা তারা দিতে পারত, ওনাকে যেভাবে একটা জাতীয় প্রার্থী, রাষ্ট্রের প্রধান হওয়ার জন্য, একজন রাষ্ট্রপতি হওয়ার জন্য অভ্যুত্থানের পরে থাকে না কি একটা, যেমন শরীফ বইয়ে বলতেছিল যে অভ্যুত্থান থেকে কি পাইছি, যে শহীদুল্লাহ ফরাজির মতো একজন গীতিকার, একজন যে কোনো ধরনের আসলে পেশাদার সংবিধান বিশেষজ্ঞর চাইতে ভালো করে যে সংবিধানটা বুঝতে পারে, এইটা যদি একটা প্রাপ্তি হয়, এইটা আমরা পাইতে পারতাম এই নির্বাচন থেকে। যে একজন প্রার্থীকে কিভাবে দলের বাইরে নিয়ে, দলীয় প্রার্থীর বাইরে একজন জাতীয় প্রার্থী, এবং তার জন্য একটা জাতীয় গণতান্ত্রিক চর্চার যে আসলে প্যারামিটারগুলো, এগুলো আমরা দেখায় দিতে পারতাম। যেটাকে আমরা গোপন ভোটে নিতে পারতাম, এটাকে আমরা একদম ধরো কি বলা যায় যে এটা বলে দিতে পারতাম যে এখানে যার যার মতো করে স্বাধীন, এবং সেই নির্বাচনটা আমরা একটা নির্বাচন হিসেবে উৎসব মুখর এবং একটা নির্বাচন যেখানে আসলে কোনো প্রভাব প্রতিপত্তি ছাড়া একটা ফেয়ার ইলেকশনের একটা কালচার হিসাবে, একটা কালচারাল ইভেন্ট হিসাবে আসলে এটাকে আমরা এস্টাবলিশ করতে পারতাম। আমরা এরকম দুর্ভাগা যেখানে কোনো ঝুঁকি নাই, এক পয়সার ঝুঁকি যেখানে নাই, সেখানেও আসলে আমরা এটা পারি না। এইটা হচ্ছে যদি আবার বলেন তাইলে ধরেন অভ্যুত্থানের পরে এগুলি হচ্ছে আসলে রক্তক্ষরণের জায়গা, অভ্যুত্থানের পরে এগুলি হচ্ছে দুর্ভাগ্যের জায়গা। এই অভ্যুত্থানের পরের বাংলাদেশে বিএনপি এই যে পথে হাঁটা শুরু করছে, এটা কেবল রাষ্ট্রপতি নির্বাচন দিয়ে হাঁটা শুরু করছে এরকম না। সে একদম প্রথম দিন, প্রথম অধিবেশন, শপথ নেওয়ার দিন থেকে সে আসলে এটা শুরু করছে। শপথ নেওয়ার দিন প্রথম আসলে জাতির সাথে তারা এই জাতির যে আসলে ভোটের সিদ্ধান্তকে যে সে মানে না, সে যে আসলে গণতন্ত্রে কেবল গণতন্ত্রটাকে ক্ষমতা দখলের হাতিয়ার হিসাবে ব্যবহার করে, বাকি জায়গাটায় যে আসলে কোনো ধরনের গণতান্ত্রিক মূল্যবোধের সে ধার ধারে না, এইটা আসলে 12ই ফেব্রুয়ারিতে প্রথম দেখাইছে। এবং 12ই ফেব্রুয়ারি থেকে আজকে পর্যন্ত যেখানে ঝুঁকি আছে, যেখানে ঝুঁকি নাই, সব জায়গার মধ্যে এটা সে দেখা যাচ্ছে। এইটা হচ্ছে বাংলাদেশের দুর্ভাগ্যের জন্য একটা খুবই বড় রকমের দুর্ভাগ্যের জায়গা। এবং আমরা এর পরেও যেটা বলতে চাই যে এইটা বিএনপির কথা বলতেছিলাম আমরা, এই যে আমাদের প্রাবন্ধিক বলছিলেন, আমি এবার রিপিট করি, যেটা বিএনপি করলো তার ঝুঁকি নাই, তারপরে করলো। জামাত ইসলামের মতো ধরেন একটা প্রাচীনপন্থী দল করলো, আমাদের তরুণরা পর্যন্ত এই কথাটা তুলল না। দুর্ভাগ্যটা হচ্ছে এইখানে যে বিএনপি জামাত আসলে যা করলো, যারা একদম রক্তজাত, যারা রক্ত থেকে তৈরি হয়েছে, যারা আসলে জীবনদানের ভেতর দিয়ে আসছে, তারাই কথাটা আলাপটা তুলল না। এইটা হচ্ছে
মানে সবচেয়ে ভয়াবহ। তাইলে বাংলাদেশের পরিস্থিতিটা যেটা দাঁড়াইছে, এই সিদ্ধান্তে আসতে হয়, এগুলির ভেতর দিয়ে এই সিদ্ধান্তে আসতে হয়। কথাটা আমি এখানে শেষ করতে চাই। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।